মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। আমার যে বিয়ে হচ্ছে, তুমি তাতে খুশি হয়েছো? ওমা, সে কি কথা গো? খুশি হব না কেন? তোমার বিয়ে আমাদের কত আনন্দের ব্যাপার। আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে। ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। ও কি করছিস রবি? ভাড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন? জানো না কাকিমা, সবই যে ওলট পালট হয়ে গেল আজ থেকে। একদিকে ভরত কলেজের বন্ধুদের সঙ্গে মিশে এক অন্য জগৎ চিনতে শিখছে। স্বয়ং বঙ্কিমচন্দ্রের সঙ্গে দেখা করার আশা জাগছে মনে। আবার ভবানীপুরের বাড়িতে ভূমিসুতার সঙ্গে একটা প্রচ্ছন্ন সম্পর্কও গড়ে উঠছে কি। কিন্তু ভরতের যে নারী সঙ্গে খুব ভয়। অন্যদিকে রবির বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী। কিন্তু কোথায় পাবেন রবিযোগ্য পাত্রী? যশোরে নরেন্দ্রপুর গ্রামে জ্ঞানদানন্দিনীর বাপের বাড়ি। বহুদিন পর তিনি সদল বলে বাপের বাড়িতে বেড়াতে এলেন। দলটি বেশ বড়। তার দুই ছেলে মেয়ে ছাড়াও রয়েছে দুই দেবর, জ্যোতি আর রবি, এবং যা কাদম্বরী। একেবারে বালিকা বয়সে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন জ্ঞানদানন্দিনী। তারপর দেশ বিদেশ ঘুরে এত কাল বাদে আবার ফিরলেন। পুরনো আমলের মানুষরা তাকে দেখে চিনতেই পারেন না। এই গ্রামে কিছু বদল হয়নি, কিন্তু জ্ঞানদানন্দিনীর রূপান্তর বিস্ময়কর। কিন্তু নিছক বেড়াবার জন্যই আসেননি জ্ঞানদানন্দিনী। তার প্রধান উদ্দেশ্য রবির জন্য পাত্রী খোঁজা। এই যশোর জেলা থেকেই অনেকগুলি মেয়েকে ঠাকুরবাড়ির বধূ হিসাবে নিয়ে যাওয়া হয়েছে। যশোরের মেয়েরাই লক্ষ্মী। অনেক ঘটক ঘটকের আনাগোনা শুরু হয়ে গেল। দক্ষিণডিহি, চেঙ্গুটিয়া এইসব কাছাকাছি গ্রামে এক একদিন জ্ঞানদানন্দিনীরা মেয়ে দেখতে যান। এক এক দিনে ৩-৪টি মেয়ে দেখে আসেন। দিনের পর দিন কাটে, একটিও পাত্রী পছন্দ হয় না। বাংলাদেশে কি মেয়ের আকাল পড়ল? এদিককার হিন্দুরা কন্যার বয়স ৭-৮ বছর হতে না হতেই বিয়ে দিয়ে দেন। ঘটকরা যেসব পাত্রের সন্ধান আনছে, তাদের কারুর বয়স ৫, কারুর বয়স ৩। সেসব কচি কচি কন্যার কারুর নাক দিয়ে শিকনি গড়াচ্ছে, কেউ বা এতগুলি অচেনা মানুষ দেখে কেঁদে ভাসায়। রবি এইসব পাত্রের সন্ধান অভিযানে যেতে চায় না কিছুতে। জ্ঞানদানন্দিনী জোর করে তাকে নিয়ে যাবেনি। রবি ঠিক করেছে সে কোনো মতামত দেবে না। বৌঠানরা যা ঠিক করবেন তাই সে মেনে নেবে। এক একদিন রবি পায়ে হেঁটে গ্রাম দেখতে বেরোয়। সঙ্গে থাকে সুরেন আর বিবি। এই বালক বালিকা দুটি বিলেতের গ্রাম দেখেছে, কিন্তু বাংলার গ্রাম দেখেনি আগে। রবিরও পল্লীগ্রাম সম্পর্কে তেমন অভিজ্ঞতা নেই। দুপাশে ধান ক্ষেতের মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। এমন দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত সে আগে দেখেছে ট্রেনের জানলা দিয়ে। এখন ইচ্ছে করলে পথ ছেড়ে নেমে সেই ক্ষেতের মধ্যে ঢুকে পড়া যায়। নাকে এসে লাগে সোদা গন্ধ। বাতাসে সবুজ ঢেউ খেলে যায়। প্রচুর হরিণ ওড়াউড়ি করছে ঘাসের ডগায়। মাঝে মাঝে চোখে পড়ে খানা ডোবা। গ্রাম্য বালকরা তার মধ্যে লাফালাফি করে মাছ ধরছে। রাস্তাটা শেষ হয়েছে নদীতে এসে।
ঘাটের দুধারে ছোট ছোট মন্দির, শ্মশানতলা। নদীটি বেশ ছোট, কাছাকাছির মধ্যে কয়েকটি বাঁধ, হাঁটু জল, হেঁটেই অনেক লোক এপার ওপার হচ্ছে। একটা গরুর গাড়িও দিব্যি নদীর ওপর দিয়ে চলে গেল। এইসব দৃশ্য রবির কাছে অভিনব। এই নদীতেও মাছ ধরছে অনেক ছেলেরা, সারা গায়ে কাদা মাখা, গামছা কিংবা হাত টানা জাল দিয়ে টেনে তুলছে ঝাঁঝি পাঁক। তার মধ্যে ছটফট করছে কুচো চিংড়ি, মৌরলা, খলসে। কোনোটায় একটা বড় পলি মাছ কিংবা কালবোস পেলে তারা লাফিয়ে উঠছে উল্লাসে। তাদের দেখে রবি বলে, ওদের দেখে মনে হয় যেন তাদের স্কুল যাওয়া নেই, হোম টাস্ক নেই, অন্য কোনো দায়িত্ব নেই। সারাদিন জলে দাপাদাপি করা আর মাছ ধরাতেই আনন্দ। আহা! সুরেন আর বিবিও ওদের থেকে চোখ ফেরাতে পারে না। আবার এখনকার দিগন্ত ছোঁয়া আকাশ দেখে রবির মনে হয় আকাশ যেন গ্রামের দিকে অনেক নিচু, স্পষ্ট বোঝা যায় মেঘের চলাফেরা। সারাদিনের আকাশের রঙের বদল এখান থেকে পৃথিবীটাকে মনে হয় বেশ ছোট। এই তো কয়েকখানা গ্রামের পরেই যেন দিগন্ত রেখা। অন্যদিকেও তাই, সমুদ্রের তটে দাঁড়িয়ে অন্য কূলের কূল কিনারা দেখা যায় না, কিন্তু এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটলে দেখা যায় দুদিকেরই দিগন্ত। কখনো বা প্রকৃতির থেকে চোখ ফিরিয়ে রবি মানুষের দিকে তাকায়। এদের দেখতে দেখতে রবি ভাবে, গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে এত প্রভেদ। সারা গায়ে কাদা মেখে যে ছেলেগুলো মাছ ধরছে, তাদের সামনে যখন ইজের আলেস্টার জুতো পরা সুরেনকে দেখি, কিংবা ফ্রক ও হাঁটু পর্যন্ত মোজা পরা ইন্দিরাকে দেখি, মনে হয় যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। নদীর ঘাটে সারা দিন ধরে যারা আসছে যাচ্ছে, তারা নিজেদের গ্রামের মানুষ ছাড়া অন্য মানুষজন চেনেই না। রবিদের দিকে তাকিয়ে তারা ভাষাহীন বিস্ময়ে চেয়ে থাকে। একদিন এখানকার পোস্টমাস্টার বাবুর সঙ্গে আলাপ হলো। যুবকটি এসেছে জেলা শহর থেকে, গ্রাম্য জীবনের সঙ্গে অভ্যস্ত নয়, নিজেই হাত পুড়িয়ে রান্না করে খায়। একটি বাচ্চা মেয়ে তার ঘরের কাজ করে দেয়। 7খানা গ্রামের এই একমাত্র পোস্ট অফিস, তাও চিঠি আসে নামমাত্র, একদিন আসেই না। পোস্টমাস্টার বাবুটি কবিতা লেখে, একমাত্র সেই বাইরের জগতের সঙ্গে যুক্ত। এসবের মধ্যেই হঠাৎ একদিন পথে বেনি রায়ের সঙ্গে দেখা। বেনি রায় জোড়াসাঁকোর বাড়িরই এক কর্মচারী। তার দেশ যে যশোরে তা কে জানত। বাবুদের বাড়ির এতগুলি মানুষজনকে দেখে সে একেবারে বিগলিত হয়ে পড়ল। হাত কচলাতে কচলাতে সে বলল, জ্যোতিবাবু মশাই, এত দূর এসেছেন যখন একবার আমার এই গরিবের বাড়িতে পা দেবেন না? বধূ ঠাকুরানীরাও যদি আসেন, আমার ওয়াইফ আর ফ্যামিলি ধন্য হয়ে যাবে। কাছেই দক্ষিণডিহি গ্রামে বেনি রায়ের বাড়ি। পরদিন সবাই এলেন সেখানে বিকেলবেলা। প্রখ্যাত জমিদার ঠাকুর বংশের রাজা রানীর মতন চেহারায় কয়েকজন এসেছেন বেনি রায়ের মতন একজন সাধারণ লোকের বাড়িতে। এজন্য পাড়া প্রতিবেশীরাও এদের দেখার জন্য ভিড় করে এলো। বেনি রায় প্রচুর জলযোগের আয়োজন করে ফেলেছে। এরা কেউ অত খাবেন না, তবু পিড়াপিড়ি চলতে লাগলো। একটি 8-9 বছরের শ্যামলা রঙের দোহারা চেহারার বালিকা খাবারের প্লেট, জলের গেলাস এনে দিচ্ছে। জ্যোতিরিন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, এই মেয়েটিকে? আগে এটি আমারই শেষ বয়সের কন্যা, ওর নাম ভবতারিণী। এই ভাবি, পেন নাম কর, বাবুদের পেন নাম কর। ওর এখনো বিয়ে দেননি? মা জাননি, চেষ্টা তো করছি, ঠিক মতো জোটক হচ্ছে না। এবারে ওর বিয়ের একটা ব্যবস্থা করব বলেই তো ছুটি নিয়ে বাড়িতে এসেছি। জ্ঞানদানন্দিনী জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে চোখাচোখি করলেন। বেনি রায়ের ওখান থেকে বাড়ি ফেরার পথেই জ্ঞানদানন্দিনী বললেন, এই তো পাত্রী পাওয়া গেছে, আর খোঁজাখুঁজির দরকার কি? মানে আমাদের সেরেস্তার কর্মচারীর মেয়ে। এই সম্বন্ধ করতে কি বাবা মশাই রাজি হবেন? বাবা মশাইকে বুঝিয়ে চিঠি লিখতে হবে। দেখলে তো, এর চেয়ে ভালো আর কোনো মেয়ে পাওয়া যাচ্ছে না। বাবা মশাই তো জানেন কোনো বিশিষ্ট হিন্দু পরিবারই আমাদের বাড়ি মেয়ে দিতে চায় না। এই মেয়েটিকেই আমরা বেশ গড়ে পিটে মানুষ করে তুলব। এরপর আরও আলোচনা হলো। জ্ঞানদানন্দিনীর মতটাই প্রবল, তাঁর উদ্দেশ্যও স্পষ্ট।
যত তাড়াতাড়ি সম্ভব রবির বিবাহের ব্যবস্থা করে রবিকে তিনি কাদম্বরীর পক্ষ ছায়া থেকে সরিয়ে নিয়ে যেতে চান। কাদম্বরী যথারীতি কোনো মতামত দিলেন না। রবির মনটা দমে গেছে। তার বয়স এখন 23। অতি সাধারণ মুখচোরা একটি 9 বছরের মেয়েকে জীবনসঙ্গিনী করে তার সঙ্গে সে জীবনের কোন কথা আলোচনা করবে? লেখাপড়াও তো প্রায় কিছুই শেখেনি মেয়েটি। সুরেন আর ইন্দিরাকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়নি। তারা যখন শুনল পাত্রী বাছা হয়ে গেছে, তখন ইন্দিরা বলল, ও মা, আমার থেকেও ছোট, তার সঙ্গে রবি কাকার বিয়ে হবে, তাকে আমি কাকিমা বলে ডাকবো? দেবেন্দ্রনাথকে চিঠি লিখতেই তিনি সঙ্গে সঙ্গে সম্মতি জানালেন। অন্যান্য সূত্র থেকে তিনি খবর পেলেন যে রবি এই বিবাহের ব্যাপারে দোনামোনা করছে। তিনি মুসৌরিতে ডেকে পাঠালেন রবিকে। রবি যে শুধু তার জ্যোতি দাদা আর নতুন বৌঠানের সঙ্গে সঙ্গে সব জায়গায় ঘোরে, নিজে দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে শেখেনি, এজন্য তিনি যথেষ্ট অসন্তুষ্ট। মুসৌরিতে ডেকে তিনি রবিকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে সামনের অঘ্রাণ মাসেই শুভ দিন আছে, সেদিনই বিবাহ করতে হবে রবিকে, এবং তারপর থেকেই লেগে পড়তে হবে জমিদারির কাজকর্মে। প্রথমে সে কাছারিতে বসে সদর আমিনের কাছ থেকে বাকি থাকা খাজনার হিসেব এবং অন্যান্য জমা খরচ দেখতে থাকবে। পিতৃ আদেশ মাথা নিচু করে শুনে রবি ফিরে এলো কলকাতায়। এদিকে বঙ্কিমচন্দ্রকে দেখার আশায় ভরত দ্বারিকানাথকে ধরে বসে আছে। ভোজন রসিক দ্বারিকানাথকে খুশি করার জন্য ভরত প্রায়ই তাকে বাড়িতে ডেকে নিয়ে নিজের হাতে রান্না করে খাওয়ায়। ভবানীপুরের এই সিংহবাড়ির সবাই বৈষ্ণব। এ বাড়ির রান্নাঘরে মুরগির মাংস ঢোকার তো প্রশ্নই ওঠে না। ওই নাম উচ্চারণ করাও নিষিদ্ধ। কেন যেন অনেকেই মনে করে যে কুক্কুট মাংসের সঙ্গে যবন সংসর্গ আছে। এরাও কোনো মাংসই খায় না। মাছ রান্না হয় অবশ্য, তাও বাছাই করা 3-4 রকম মাত্র। ভরত এই ব্যাপারটা বোঝে না। মহারাজ বীরচন্দ্র মাণিক্যও বৈষ্ণব, কিন্তু রাজবাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ছুতমার্গ নেই। ত্রিপুরায় পাঁঠা, খাসি, বনমোরগ, খরগোশ, হরিণ, মোষ সব রকম মাংসই চলে। মুসলমানদের বাড়িতে গোমাংস চলে। সেখানে আমন্ত্রিত হয়ে কোনো হিন্দু আহারাদি করলেও তার জাত যায় না। বাংলার নিয়ম অন্যরকম। সিংহবাড়ির লোকজনদের সঙ্গে ভরতের বনিবনা নেই তেমন। সে শশীভূষণের অংশের প্রতিনিধি বলে কেউ তাকে ঘাঁটায় না বটে, তবে কথাবার্তাও বলে না বিশেষ। বারোয়ারি রান্নাঘর থেকে ভরতের জন্য খাবার আসার কথা, কিন্তু দিনের পর দিন ঝালহীন মশলাহীন রান্না আর ভালো লাগে না তার। এখন তার অবস্থাও কিছুটা সচ্ছল। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হবার পর গৃহশিক্ষক দুজনকে রাখার আর প্রয়োজন হয় না। এখন সে দোতলায় তার ঘরের পাশের বারান্দায় একটা ছোট রান্নাঘর বানিয়ে নিয়েছে। রান্না শিখতেও তার দেরি হয়নি। প্রায় অদৃশ্যভাবে এবং নিঃশব্দে তার রান্নার অনেক কিছু জোগাড় যন্ত্র করে দিয়ে যায় ভূমিসুতা। ভরত তাকে আসতে বারণ করে, তবু সে কিছুতেই শুনবে না। স্ত্রী জাতি সম্পর্কে ভরতের মনে একটা বিতৃষ্ণা ও ভীতির ভাব আছে। মাতৃস্নেহ পায়নি সে। স্নেহ ব্যাপারটাই তার কাছে অজ্ঞাত। তার কলেজের কিছু কিছু সহপাঠী যখন নারী সম্ভোগ বিষয়ে রসালাপ করে, গা ছমছমিয়ে ওঠে ভরতের। সে সেখান থেকে সরে যায়। তার মনে হয় ওই ছেলেগুলি স্বেচ্ছায় বিপদের মধ্যে ঢুকতে চাইছে। এসব কথা শুনে ভরত ভাবে, কিন্তু একটি মেয়ে তো শুধু মেয়েই নয়, মানুষও বটে। পুরুষ ও স্ত্রী যে একই মানব শ্রেণীর অন্তর্গত। মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়ায়। কিন্তু এও জানি যে ভূমিসুতা আমার কাছে বেশি যাওয়া আসা করলে একটা কিছু গোলযোগ ঘনিয়ে উঠবে। ত্রিপুরার রাজবাড়ির মতন হয়তো এ বাড়ির আশ্রয় ছাড়তে হবে আমাকে। এসব ভাবনার সঙ্গে সঙ্গে ভরত এও বোঝে ওই ভূমিসুতা নামের মেয়েটিও খুবই বিপদের মধ্যে আছে। সে প্রায় একটি কৃতদাসী, সুতরাং তার উপর অধিকার আছে যার তার। এমনকি রান্নাঘরের ঠাকুরেরাও তার উপর জোর জবরদস্তি করে। তাই ভূমিসুতা ভরতের কাছে আশ্রয় পাবার জন্য ছুটে আসে। কিন্তু
ভরত তাকে কিভাবে আশ্রয় দেবে, তাই ভরত নিজেকে বোঝাতে নিজের মনেই ভাবে, আমাকে এখন মন দিয়ে পড়াশুনো করতে হবে। এমএ পরীক্ষা না দেওয়া পর্যন্ত আমি থামবো না। তারপর ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি জোগাড় করতে পারলে তবেই আমি স্বাবলম্বী হব। আর একবার সরকারি অফিসার হলে কেউ আর আমার গায়ে হাত ছোঁয়াতে পারবে না। এমনকি তখন ইচ্ছে করলে ত্রিপুরাতেও ফিরে যেতে পারবো। আসলে জন্মভূমির কথা ভেবে মাঝে মাঝে ভরতের বুক টন টন করে। কলেজে ভরত এক বৃহত্তর জগতের সন্ধান পেয়েছে। দেশ, সমাজ, ধর্ম, পরাধীনতা এইসব নিয়ে সে এখন চিন্তা করে। সারা বিশ্বে ভরতের স্থান এখন কোথায় তা নিয়ে মাথা ঘামায়। তাই ভাবে, এইসব রোমাঞ্চকর সম্ভাবনা ছেড়ে কি নিতান্ত একটা মেয়ের জন্য ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ব? এ বাড়ি থেকে বিতাড়িত হলে তো আমি অকুল পাথারে পড়ব, পড়াশোনাও শেষ হয়ে যাবে। ভূমিসুতার মতন আশ্রিতা মেয়েরা শেষ পর্যন্ত বাবুদের ভোগেই লাগে। তারা তা মেনেও নেয়। কিন্তু এই মেয়েটি কিছুটা পড়াশুনো শিখেছে। ওর মনের অন্ধকারে ফাটল ধরে সেখানে ঢুকেছে বাইরের আলোর রশ্মি। তাই ও অমন কদর্য জীবন মানতে পারে না। ওর সঙ্গে দু একবার কথা বলে ভরত তা টের পেয়েছে। কিন্তু ভরত যে অসহায়। একবার সে ভেবেছিল মেয়েটিকে থিয়েটারের দলে ভিড়িয়ে দেবে। এই ব্যাপারে সে তার বন্ধু জাদুগোপালের সাহায্য চেয়েছিল। জাদুগোপালকে সে বলেছিল, জাদুগোপাল, তোর সঙ্গে তো প্রখ্যাত নট অর্ধেন্দু শেখরের সামান্য আত্মীয়তা আছে। সেই জন্য তোর মাধ্যমে গেলে অর্ধেন্দু শেখর হয়তো প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন। মেয়েটাকে যদি থিয়েটারে। কিন্তু জাদুগোপাল এই কথা শুনেই ঘোর আপত্তি জানালো। ব্রাহ্ম নৈতিকতায় ঝলসে উঠে সে বলেছিল, তুই কি রে ভরত? একটা জলে ডোবা মেয়েকে উদ্ধার করতে গিয়ে তুই নোংরা পাঁকে তার মাথা ঠুসে দিবি? থিয়েটারে গেলে ওর নষ্ট হতে দুদিনও লাগবে না। বাড়ির থেকে থিয়েটারের পরিবেশ ভালো। বাড়িতে যদি বা বাঁচার আশা থাকে, থিয়েটারে গিয়ে ঘাগি বেশ্যা হবে, আর তুই দায়ী হবি তার জন্য। এরপর ভরত হাল ছেড়ে দিয়েছিল। ভূমিসুতার ভাগ্য সে বুঝে নিক। সে একদিন কঠিন মুখ করে ভূমিসুতাকে জানিয়ে দিল, তুমি আর কখনো আমার কাছে আসবে না। কাছে আসে না ভূমিসুতা, দূরেই থাকে। ভরত তাকে দেখতে পায় না, কিন্তু তার ঘোরাফেরা টের পায়। ভরত ঘর থেকে বেরোলেই সে পালিয়ে যায় এক ছুটে। এরই ফাঁকে ফাঁকে সে কখন যেন ভরতের এঁটো বাসন মেজে দেয়, কুঁজোয় জল ভরে রাখে, রান্নার জন্য মশলাপাতি বেটে তরি তরকারি কুটে রাখে। কিন্তু গান আর সে গায় না, নাচেও না। সকালবেলা যখন সে বাগানে ফুল তুলতে যায়, তখন ভরত দোতলার বারান্দায় এসে দাঁড়ালেই সে লুকিয়ে পড়ে ঝোপের আড়ালে। ভরতকে সে দেখা দেবে না কিছুতেই। ভরত সন্ধেবেলা সেজবাতি জেলে পড়াশুনো করে। সেই সময় তার ঘরের বাইরে দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকে ভূমিসুতা। সেই স্থানটি অন্ধকার, তবু সেই অন্ধকারই তার নিরাপদ আশ্রয়। এই সময়টাই তার ভয়ের সময়। যমজ ভাই দুটি এখনো তার আশা ছাড়েনি। তারা ভূমিসুতার সন্ধানে ছোঁক করে ঘুরে বেড়ায়। রান্নাঘরের ঠাকুরদেরও সন্ধ্যের পর কাজ কম থাকে। তারা নানান ছুতোয় ভূমিসুতাকে ডাকার চেষ্টা করে। ভূমিসুতা তখন নিশ্চিন্তে অন্ধকারের মধ্যে দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকে। কারণ ভরতের এখন এ বাড়িতে অবস্থান বদলে গেছে। ভাই দুজন ভরতের হাতে একদিন গলা ধাক্কা খেয়ে আর এদিকে আসতে সাহস পায় না। তারপর যারা লেখাপড়ায় মোটেই এগোয়নি, তারা কলেজে পড়া ছেলেদের ভয় পায়। শুধু শারীরিক আঘাতের ভয় নয়, কথার ভয়। রান্নার ঠাকুররাও ভরতকে সমীহ করে। দেশে চিঠি পাঠাবার সময় ঠিকানা লেখবার জন্য ভরতই তাদের ভরসা। কাজেই ভূমিসুতার জন্য এর চেয়ে নিরাপদ আশ্রয় আর নেই। পড়তে পড়তে মাঝে মাঝে উঠে পাইচারি করা ভরতের স্বভাব। মাঝে মাঝে সে জোরে জোরে পাঠ্য বিষয় আবৃত্তি করে। শুধু কবিতা নয়, গদ্য। ভাষা শিক্ষার জন্য গদ্য মুখস্থ করা খুব প্রয়োজনীয় মনে হয় তার কাছে। বাংলা ভাষার ব্যাকরণ বই বিশেষ নেই। বঙ্কিমের গদ্য রচনা মুখস্থ করে সে বাক্যের গড়ন শেখে। আনন্দমঠ বইখানি খোলা থাকে।
সে চোখ বুজে উচ্চারণ করে, ভবানন্দ রঙ্গ দেখিতেছিল। ভবানন্দ বলিল, ভাই, ইংরেজ ভাঙিতেছে, চল একবার উহাদিগকে আক্রমণ করি। তখন পিপিলিকা স্রোতবৎ সন্তানের দল নতুন উৎসাহে পুল পাড়ে ফিরিয়া আসিয়া ইংরেজ দিগকে আক্রমণ করিতে ধাবমান হইল। কি চমৎকার বঙ্কিমের শব্দচয়ন! ইংরেজ দিগকে আক্রমণ করি না লিখে বঙ্কিম লিখেছেন আক্রমণ করিতে ধাবমান হইল। কত বেশি ভালো শোনায়, ছবিটা যেন স্পষ্ট দেখা যায়। কিন্তু এসবের মধ্যেই প্রতিদিনই ভরত টের পায় যে ঘরের বাইরে অন্ধকারে ভূমিসুতা বসে আছে। সে কোনো শব্দ করে না বটে, কিন্তু একজন মানুষের অস্তিত্ব কিছুতেই গোপন থাকে না। চতুর্দিক নিস্তব্ধ, এর মধ্যে কাপড়ের খসখসানি, মৃদু নড়াচড়া, নিঃশ্বাসের শব্দও এক এক সময় কানে আসে। ভরত কিছুতেই ওদিকে মন দেবে না ভাবলেও কখনো পড়তে পড়তে অন্যমনস্ক হতেই হয়। মেয়েটা ঘন্টার পর ঘন্টা বসে থাকে কেন? এভাবে বসে থাকাটা কি শোভন? শত নিষেধও শুনবে না। কোনো দিন ভরতের মানসিক চাপ অসহ্য হয়, পড়ায় মন বসতে চায় না। বারবার অদৃশ্যে থাকা ভূমিসুতার দিকেই মন চলে যায় তার। অন্ধকারে পোকামাকড় টিকটিকি ঘোরে। একদিন একটা তেঁতুল বিছেও দেখা গিয়েছিল, তার মধ্যে বসে আছে মেয়েটি। এ কথা জানলে কি পড়াশোনায় মন দেওয়া যায়? অস্থির হয়ে ওঠে। ভূমিসুতাকে আরো কড়া বকুনি দেওয়ার জন্য ভরত আচমকা দরজা খুলে ফেলে। তবু ধরা যায় না তাকে। সে যেন পাখির মতন ফুরুত করে উড়ে যায়, কিংবা আধারে এক ঝলক বিদ্যুৎ, কিংবা রূপকথার রাজ্যের এক পরী। ভরত অপলকভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই দিকে। এদিকে রবির বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। এই সময় জ্ঞানদানন্দিনী আর ছাড়লেন না। রবি এসে রইল তাঁর সার্কুলার রোডের বাড়িতে, আর বিবি খুব খুশি। এ বাড়িতে কবিতার আসর বসে না, তবে গান বাজনা ও হইচই খুব হয়, প্রায় প্রতি সন্ধ্যেতে। যখন ছেলেমেয়েরা স্কুলে যায় তখন জ্ঞানদানন্দিনী বাংলা প্রবন্ধ লেখার কসরত করেন। মাঝে মাঝে রবির কাছে এসে বলেন, তুমি আমার ভাষা ঠিকঠাক করে দাও তো। ওদিকে জোড়াসাঁকোয় কাদম্বরী যে আবার অসুস্থ হয়ে পড়েছেন, সে খবর রবি পেলেও বেশ কয়েকদিন পর। ওদিকে তার আর যাওয়াই হয় না। এ বাড়িতে কে যেন কথার ছলে জানালো। মন উতলা হলো রবির। তার মনে পড়ল, আমার নতুন বৌঠানের চেয়ে বড় বন্ধু আর কে? নতুন বৌঠানের যে আমি ছাড়া আর একজনও বন্ধু নেই। পরদিনই বেলা বেলি রবি জোড়াসাঁকোয় এসে পৌঁছল বটে, কিন্তু তার মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। সে অসুস্থ নতুন বৌঠানকে দেখতে এসেছে, এমনি এমনি আসেনি। আগে সবকিছুই ছিল অকারণ। কোনো কথা না বলেও দুজনে একসঙ্গে কত সময় কাটিয়েছে। তিনতলায় মহলটি নিঃশব্দ শুনেই রবি বুঝল জ্যোতি দাদা বাড়িতে নেই। জ্যোতিরিন্দ্রনাথ তার জাহাজ নিয়ে খুবই ব্যস্ত। কলকাতা বন্দর জাহাজ নির্মাণের জন্য প্রসিদ্ধ। খিদিরপুর ও হাওড়ায় জাহাজ নির্মাণ ও মেরামতের অনেকগুলো বড় বড় কারখানা আছে। জ্যোতিরিন্দ্রনাথ নিলামে যে জাহাজের খোলটি কিনেছেন, সেটিকে পূর্ণাঙ্গ করে তোলার জন্য তিনি অনেক কারখানায় ঘুরছেন। কিন্তু সকলেরই হাতে অনেক কাজ, কেউই বছর খানেকের আগে হাত দিতে পারবে না। শেষ পর্যন্ত একটি সাহিব কোম্পানিকে রাজি করানো গেছে, কিন্তু তাদের কাজও চলছে অত্যন্ত স্লথ গতিতে। তিনতলায় উঠে এসে রবি দেখল কাদম্বরী পাশ ফিরে শুয়ে আছেন তার পালঙ্কে। ঘরে আর কেউ নেই। রবির রাগ হলো, ভাবল, আশ্চর্য, এত বড় বাড়ি, এত মানুষজন, অথচ একজন রোগীকে দেখাশোনা করার কেউ নেই। কেমন যেন হয়ে যাচ্ছে পরিবারটি। কেউ কারুর ব্যাপারে মাথা গলায় না, একটা দাসী পর্যন্ত নেই কাছে। রবি এসে শিওরের কাছে দাঁড়াল। ঘুমিয়ে আছেন কাদম্বরী। রোগা হয়ে গেছেন এই কদিনেই। মুখখানি শীর্ণ, বেরিয়ে এসেছে কণ্ঠার হাড়। ডাকবে কিনা বুঝতে পারল না রবি। কাদম্বরীর শুয়ে থাকার মূর্তিটি এত করুণ, যেন ঘোর জঙ্গলে গাছতলায় শুয়ে থাকা এক নির্বাসিতা রাজকন্যা। রবির খুব ইচ্ছা হলো সব কাজ ছেড়ে ছুড়ে এসে নতুন মৌঠানির সেবা করবে, কিন্তু
কি করে সেবা করতে হয় তা যে সে জানে না। ভাবল পায়ে হাত বুলিয়ে দিলে ভালো লাগবে। তখনই জেগে উঠলেন কাদম্বরী। ম্লান হেসে বললেন, রবি, কখন এসেছো? নতুন বৌঠান, তুমি আমার ওপর রাগ করেছ? না তো, রাগ করবো কেন? আমি তোমাকে ছেড়ে চলে গেছি, ও বাড়িতে থাকছি। বারে, তাতে কি হয়েছে? তুমি সব সময় আমাদের কাছে থাকবে এমন মাথার দিব্যি কে দিয়েছে? সুরো, বিবি তোমাকে নিয়ে কত আনন্দ করে। আমার কাছে সব সময় থাকতে তোমার ভালো লাগবেই বা কেন? তোমার কি হয়েছে? কি একটা লক্ষ্মী ছাড়া অসুখ। মাঝে মাঝে হাত পা ব্যথা করে, বুক ব্যথা করে, মাথা তুলতে পারি না। ডাক্তাররা কি বলছেন? আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করব। তুমি আমার অসুখের কথা ছাড়ো তো রবি। তোমার বিয়েতে কত আনন্দ ফুর্তি হবে, সেই সময় আমি কি বিছানায় শুয়ে থাকবো নাকি? ঠিক সেরে উঠবো তার আগে। রবি কয়েক পলক চেয়ে রইল কাদম্বরীর দিকে। তারপর খানিকটা আবেগরুদ্ধ কণ্ঠে বলল, নতুন বৌঠান, একটা কথা জিজ্ঞেস করব, তুমি ঠিক উত্তর দেবে। আমি যে মানে আমার যে বিয়ে হচ্ছে, তুমি তাতে খুশি হয়েছো? ওমা, সে কি কথা গো? খুশি হব না কেন? তোমার বিয়ে আমাদের কত আনন্দের ব্যাপার। মেয়েটিকে বুঝি তোমার মনে ধরেনি? না না রবি, বেশ মেয়ে, ভালো মেয়ে। দেখো, একদিন গুটি পোকা ঠিক প্রজাপতি হয়ে পাখা মেলবে। নতুন বৌঠান, তুমি সেরে ওঠো, তুমি ভালো হয়ে ওঠো। তোমার অসুখ দেখলে আমার একটুও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আমি কালই ও বাড়ি ছেড়ে এখানে চলে আসছি, তোমার পাশে থাকবো আমি। রবির ব্যাকুলতা দেখে কাদম্বরী ব্যস্ত হয়ে রবির একটা হাত চেপে ধরে বললেন, অমন কাজ করো না রবি। কেন আসবে? সুরো, বিবির মা মনে দুঃখ পাবেন। আমার জন্য তোমাকে মোটেই আসতে হবে না। আমি ঠিক সেরে উঠবো, বলছি তো। জ্যোতিরিন্দ্রনাথের ধারণা অসুখ বিসুখ সারাবার শ্রেষ্ঠ উপায় হাওয়া বদল। সত্যেন্দ্রনাথ এখন আছেন কর্ণাটকের সমুদ্র বন্দর কারোয়ায়। খুবই মনোরম স্থান। তিনি সেখানে যাওয়ার জন্য অনেকবার আহ্বান জানিয়েছেন। এবারই তার পত্নী, ছোট ভাই ও আরো অনেককে নিয়ে জ্যোতিরিন্দ্রনাথ যাত্রা করলেন সেই সমুদ্রের দিকে। প্রথমে ট্রেনে বোম্বাই, তারপর একটি সম্পূর্ণ জাহাজ ভাড়া করে 3 দিন সমুদ্রপথে বাড়ি। সেখান থেকে ফেরার কিছুদিনের মধ্যেই রবির বিবাহের সব ব্যবস্থা শুরু হয়ে গেল। কিন্তু বিবাহ তো শুধু 2 জনের ব্যাপার নয়, আরো অনেকজন এর সঙ্গে জড়িত থাকে। এই উপলক্ষে বাড়ির ছেলে মেয়েদের নতুন পোশাক হয়, গৃহিণীরা নতুন গহনা গড়ান, নিমন্ত্রিতদের তালিকা বানাবার ব্যাপারে দীর্ঘ আলোচনা চলে। ভোজের তালিকাটাও কম আলোচ্য নয়। রবির বন্ধুরা বলে রেখেছে, দেখো রবি, বিয়ের দিন যাই খাওয়া দাওয়া হোক, পরে শুধু আমাদের বন্ধুদের জন্য হোটেলে আলাদা পার্টি দিতে হবে। নানকিন নামে একটা চীনা রেস্তোরাঁ খুলেছে, সেখানকার কাঁকড়ার রোস্ট কিন্তু উপাদেয়, সেখানেই খাওয়াতে পারো। এইসব উৎসাহের ছোঁয়া শেষ পর্যন্ত রবির মনেও লাগলো। একটি নিতান্ত খুকিকে যখন বিয়ে করতেই হচ্ছে, তখন মন খুলে করাই ভালো। পারিবারিকভাবে নিমন্ত্রণের চিঠি ছাপা হলেও রবি তার বন্ধুদের নিজের হাতে চিঠি লিখে পৃথকভাবে আমন্ত্রণ জানালো। প্রিয়নাথ সেনকে সে লিখল, প্রিয়বাবু, আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন। ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। চিঠিখানি পেয়ে বেশ অবাক হলো প্রিয়নাথ। এর যে মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। রবীন্দ্রের বিবাহ হচ্ছে তা তো জানা, সে ছেলে মানুষের মতন একখানি চিঠি রচনা করেছে। কিন্তু বিয়েটা হচ্ছে কোথায়? সে জোড়াসাঁকোর বাড়িতে যেতে বলেছে, সেখান থেকে কি বরযাত্রী হিসেবে যাওয়া হবে?
আরে কনের বাড়িতেই তো বিয়ের অনুষ্ঠান হয় সব সময়। কিন্তু রবি যে লিখেছে ওই জোড়াসাঁকোর বাড়িতেই বিবাহাদি সন্দর্শন করিয়া, বুঝতে পারছি না। প্রিয়নাথ জিজ্ঞেস করল নগেন্দ্রনাথ গুপ্তকে। আমিও তো ওই একই চিঠি পেয়েছি, ঠিক বুঝতে পারছি না। আসলে রবির বিবাহ হলো নতুন মতে। তার শ্বশুর বেনি রায়ের টাকা পয়সা নেই। তার কন্যাকে যাতে ঠাকুরবাড়ির বধূর উপযুক্ত বস্ত্রালঙ্কারে সাজিয়ে দেওয়া হয়, সেজন্য ঠাকুরবাড়ি থেকেই নানা রকম গয়না ও শাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কলকাতায় একটা বাড়িও ভাড়া করে দেওয়া হয়েছে ওদের জন্য। যশোর থেকে ভবতারিণী, তার মা ও অন্যান্য আত্মীয় স্বজন এসে রয়েছে সেই বাড়িতে। কিন্তু শেষ পর্যন্ত পাত্রপক্ষ বিবেচনা করল সবই যখন তাদেরই দেওয়া, তখন ওই ভাড়া বাড়িতে আর বর ও বরযাত্রীদের পাঠাবার কি দরকার? জোড়াসাঁকোর বাড়িতে সব চুকিয়ে ফেললেই তো হয়। ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে নয়, পায়ে হেঁটে একখানি মাত্র বারান্দা ঘুরে রবি এলো অন্দরমহলের বিবাহ আসরে। হিন্দু মতে এর আগে আইবুড়ো ভাত খাওয়া এবং গায়ে হলুদ পর্ব সবই হয়েছে। আদি ব্রাহ্ম সমাজের বিয়েতে শুধু শালগ্রাম শিলাকে সাক্ষী রাখা হয় না। রবি পরেছে গরদের কাপড় ও কাঁধে একটি পারিবারিক শাল। মাথায় সে টোপর পরেনি। রবি দাঁড়ালো একটি পিঁড়ির ওপরে। কনেকে আরেকটি পিঁড়িতে বসিয়ে ঘোরানো হলো 7 পাক। কনে জড়সড় হয়ে এমন মাথা নিচু করে আছে যে তার মুখখানি দেখাই যায় না। এরপর বরকনে দুজনেই হেঁটে হেঁটে এলো দালানে। এখানে হলো সম্প্রদান। এবাড়ির কোনো পুত্র বিবাহ করে সংসারী হলেই তার জন্য বরাদ্দ করা হয় একটি মহল। রবির জন্য একটি বেশ বড় ঘর নতুন আসবাবে সুসজ্জিত করা হয়েছে। আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই ঘরে বসল বাসর। আর দেবেন্দ্রনাথ আসেননি। পুত্রকন্যাদের বিবাহ অনুষ্ঠান সাঙ্গ হওয়ার কয়েকদিন পর তিনি যৌতুক পাঠিয়ে দেন। এটাই তার প্রথা। দাদারাও অনেকে অনুপস্থিত। রবির বিবাহ উৎসব কেমন যেন অনাড়ম্বর। বাসরে আমোদ প্রমোদ কিছুটা নিষ্প্রাণ। কেউ কেউ গান গাইছে, কিন্তু ঠিক যেন জমছে না। এ বাসরে অন্য পুরুষ নেই। বাচ্চা কাচ্চা ও বয়স্ক মহিলারাই উপস্থিত। রবির কাকিমা ত্রিপুরা সুন্দরী বললেন, ও রবি, তুই হেন এমন গায়ক থাকতে আর যে কেউ সাহস করে গাইতেই পারছে না, তুই একটা গান ধর না। এসবের মধ্যে মাঝে মাঝেই রবি চোখ দিয়ে একজনকে খুঁজছে। আর সবাই আছে, শুধু একজন নেই। কাদম্বরীকে দেখা যাচ্ছে না কোথাও। কাদম্বরী বলেছিলেন রবির বিয়েতে তিনি খুশি হয়েছেন। সত্যি কি সেটা তার মনের কথা? কোনো আচার অনুষ্ঠানেই দেখা যাচ্ছে না তাকে। উৎসবের সব ভার নিয়েছেন জ্ঞানদানন্দিনী। তিনি দশভুজার মতন সব দিক সামলাতে পারেন। তার পাশে কাদম্বরী যেন নিতান্তই অপ্রয়োজনীয়। রবি যেন কল্পনায় দেখতে পেল কাদম্বরী একা নিজের ঘরের জানলার কাছে দাঁড়িয়ে আছেন। ঘরের বাতি জ্বলেনি। অন্ধকারের মতো নিঃসঙ্গতা জড়িয়ে আছে তাকে। কিন্তু বিবাহ বাসরের প্রধান ব্যক্তিটির কি অন্যমনস্ক হয়ে থাকার উপায় আছে? সবাই ঠেলাঠেলি করছে তাকে। রবি জোর করে হাসি ফোটাচ্ছে মুখে। তার বুকের ভেতরটায় যেন একটা ফাটা বাঁশির বেসুরো আওয়াজ শোনা যাচ্ছে। মেয়েদের দঙ্গল বারবার বলছে, অমন চুপ করে আছো কেন? রবি, তুমি একটা গান ধরো, গান গাও। হ্যাঁ হ্যাঁ, গান ধর না রবি। রবি তখন তার স্বর্ণদিদির লেখা একটা গান গেয়ে উঠল। আমরি লাবণ্যময়ী, কেউ স্থির সৌদামিনী। কনেটির নাম আজ থেকে বদলে গেছে। ভবতারিণী নাম একেবারে চলে না। তার নতুন নাম হয়েছে মৃণালিনী। ওড়নায় মুখ ঢেকে সে লজ্জায় মাথা নুইয়ে রেখেছে, যেন তার কপাল ঠেকে যাবে মাটিতে। টান দেওয়ার ভঙ্গিতে রবি সেই অবগুণ্ঠি তার মুখের সামনে হাত নেড়ে নেড়ে বারবার বলতে লাগলো, কে অস্থির সৌদামিনী, কে অস্থির সৌদামিনী। সবাই হেসে আকুল। রবি আরো দুষ্টুমি করতে লাগলো। ভাঁড় কুলো খেলার সময় একটা কুলোর ওপর চাল থাকে,
ভাঁড়ে করে সেই চাল একবার করে ভরে ফেলে দিতে হয়। মেয়েরা তখন নানা রকম কৌতুক করে। সেই খেলা শুরু হতে না হতেই রবি ভাঁড়গুলো সব উপুড় করে দিতে লাগলো। ত্রিপুরা সুন্দরী ব্যস্ত সমস্ত হয়ে বললেন, ও কি করছিস রবি? ভাঁড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন? রবি থমকে গিয়ে অন্য মনস্কভাবে ত্রিপুরা সুন্দরীর দিকে খানিক তাকিয়ে থাকল। তারপর চটক ভেঙে ফ্যাকাশে ভাবে হেসে বলল, জানো না কাকিমা, সবই যে ওলট পালট হয়ে গেল আজ থেকে। সত্যি কি সব ওলটপালট হয়ে গেল রবির জীবনে? বদলে গেল সব? কেমন সে বদল? আর এক বদল ঘটল যে মেয়েটার জীবনে, যে ভবতারিণী থেকে রাতারাতি হয়ে উঠল মৃণালিনী। তার জীবনে কি সত্যি পদ্ম প্রস্ফুটিত হল? আর ভূমিসুতা ভরতের মধ্যেকার অদৃশ্য টান কোন নতুন সম্পর্ক বুনবে? মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রবি সৌমেন চক্রবর্তী, জ্যোতিরিন্দ্র অভিষেক মুখার্জি, জ্ঞানদানন্দিনী শ্রাবণী মুখার্জি, ভরত কুশল ভট্টাচার্য, কাদম্বরী বুলবুল বিশ্বাস চক্রবর্তী, ত্রিপুরা সুন্দরী রাই পাল। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ড মাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।